নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজের 1 ঘন্টা হইচই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবাংলায় এসআইআর চালু কার্যত হয়ে গেল। মমতা ব্যানার্জি তিনি বললেন যে কোনো নামঠাম কাটা যাবে না, এসব বলে বিএলওদের যে হুমকি দিলেন, আর সেই হুমকি দেওয়ার পরেই যে ঘটনাটা ঘটলো যে এসআইআর চালু করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিল। আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী আজকে তিনি প্রেস মিট করেছেন। এই প্রেস মিট করে বিএলও যাদেরকে নিয়োগ করা হয়েছে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে ডিরেকশন দিয়েছে সেই ডিরেকশনকে অস্বীকার করে মুখ্য সচিবের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে যে বহু জায়গায় স্থায়ী যারা সরকারি কর্মচারী, শিক্ষক, স্কুল শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক থাকা সত্ত্বেও তাদেরকে বাদ দিয়ে বিএলও নিয়োগ করা হচ্ছে অস্থায়ী কর্মচারীদের দিয়ে, কারণ তারা তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে কাজ করবে, এই রকম বিএলও নিয়োগ করা হচ্ছে। সেই নিয়ে ডিটেলস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গোটা বিষয়টা তুলেছেন এবং এগরার মহকুমা শাসক তথা ইআরওর 84 জন আইসিডিএস এবং আশাকর্মীকে বিএলও হিসেবে নিয়োগ করেছেন। এটা গোটাটাই অন্যায়ভাবে তিনি করেছেন, এটা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে তিনি জানিয়েছেন, কারণ এটা বেআইনি। যে বুথে স্থায়ী সরকারি কর্মী রয়েছে সেখানে অস্থায়ী কিংবা আংশিক সময়ের কর্মীদের বিএলও হিসেবে নিয়োগ করা যায় না, এই নিয়ম ভঙ্গ করছে মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি জানে, যে অভিযোগটা বারবার আসছে, যে মমতা ব্যানার্জি জানে যে মমতা ব্যানার্জি ভুয়ো ভোটারের ওপর নির্ভর করে মমতা ব্যানার্জিকে জিততে হয়। 2019 থেকে 2024 এ রাজ্যে তৃণমূল কংগ্রেস যতগুলো নির্বাচনে জিতেছে, এই নির্বাচনে জেতার অন্যতম চাবিকাঠি হচ্ছে ভুয়ো ভোটার, যেটা আইপ্যাক করে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আইপ্যাক এই কাজ করে। তারা বিধানসভা ধরে ধরে ভুয়ো ভোটার ঢোকায়, ভুয়ো ভোটার তৈরি করে এবং এই ভুয়ো ভোটারদেরকে দিয়েই তারা নির্বাচনের বৈতরণী পার হয়। এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বহুদিনের। আমাদের কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে, আজকে বিরোধী দলনেতাও সেটা উল্লেখ করেছেন। 2014 থেকে 2024 এই 10 বছরে 80টা বিধানসভা, মানে আপনার সরকার গড়ার জন্য যেটা দরকার সেটা করে ফেলেছে। 80টা বিধানসভাতে 30% ভোট বেড়ে গেছে। আপনি এটা ভাবতে পারেন? এটা কোনো স্বাভাবিক? এটা 10 বছরে 30% ভোট বেড়ে গেল 80টা বিধানসভা কেন্দ্রে, এটা খুব ন্যাচারাল। এই ভোটারদের বেশিরভাগটাই হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, যাদেরকে মমতা ব্যানার্জি, এই রোহিঙ্গারা যখন ওই মায়ানমার থেকে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তারপরে সে বাংলাদেশে আশ্রয় নেয়, তখন মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল আমি মানবিক কারণে এদের জায়গা দেবো। কারণ মমতা ব্যানার্জি জানে এই রোহিঙ্গাদের ঢোকাতে পারলে এরা আমাদের ভোট ব্যাংক হয়ে যাবে, বিভিন্ন জায়গায় এদেরকে জায়গা করে দেবো, হিন্দু ভোটের ওপর চাপ পড়বে, এরা দাঁড়িয়ে এক জায়গায় একজোট হয়ে আমার হয়ে কাজ করবে। এই জন্যই মমতা মানবিক কারণে তাদেরকে আমি জায়গা দেবো বলে এদেরকে ডেকে এনেছে, ঢুকিয়েছে। বেআইনিভাবে এরা ঢুকেছে ভারতবর্ষ, পশ্চিমবাংলার মধ্যে। পশ্চিমবাংলার গেটওয়ে এখান থেকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে। এটা মমতা ব্যানার্জি উপলব্ধি করেছে যে এসআইআর হলে, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই এসআইআর হলেই মমতা ব্যানার্জি কেস খাবে, মমতা ব্যানার্জি ধরা পড়বে এবং এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে প্রায় 1 কোটি নাম বাদ চলে যেতে পারে। এইটা যখন সংখ্যাটা ক্রমশ বাড়ছে, যে এই রকম এই পরিমাণ, বিপুল পরিমাণ ভোটারের নাম বাদ যাবে, তখন মমতা ব্যানার্জি স্বভাবত আতঙ্কিত। তিনি চিৎকার করলেন এসআইআর করতে দেবো না। বিএলওদের বলছে নাম ফার্ম একটাও নাম যেন বাদ না যায়। তিনি হুমকি দিলেন। হুমকি দেওয়াতে কি কাজ হবে? আমরা তো আগেই বলছিলাম যে এই হুমকি দিয়ে মমতা ব্যানার্জি কিন্তু থামবে না। মমতা ব্যানার্জি এই গোটা প্রক্রিয়াটাকেই ভণ্ডুল করতে চায়, এসআইআর প্রক্রিয়াটাকেই ভণ্ডুল করতে চায়। তার জন্য তিনি কিছু পরিকল্পনা করেছেন। যদিও শুভেন্দু অধিকারী বলেছেন 99,000 বুথ, সেই বুথে আরিজ আফতাব এখন আর নেই। কি বলেছেন শুভেন্দু অধিকারী? আসুন আমরা একটু এই বিষয়ে শুনে নিই। এই ইআরও বা অ্যাডিশনাল ইআরও এবং ডিআরওদের পশ্চিমবঙ্গে ইতিমধ্যে প্রায় 99,000 বুথ এবার হচ্ছে। 80,500 ছিল, 1200 করে ধরে 45,000 বুথে বিএলওদের নামের তালিকা ইলেকশন কমিশনে পাঠিয়েছেন ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, ডিইআরও অর্থাৎ ডিএমরা। এবং আমরা
ইলেকশন কমিশন সূত্রে পাইনি। আমরা দাবি করেছি ইলেকশন কমিশনকে সব বিএলও তালিকা সব পলিটিক্যাল পার্টিকে দিতে হবে এবং বিজেপি সেটা চায়। অন্যদের দেবেন কিনা অন্য কথা, আমরা চাই। আমাদের সাথে অন্যদের অ্যাফিলিয়েটেড পার্টি, আমরা ন্যাশনাল পার্টি, তৃণমূল স্টেট পার্টি, তা আপনারা সবাইকে দিতে পারেন, নো প্রবলেম। তাহলে আমরা বুথ ওয়াইজ বুঝে নেব যে পার্মানেন্ট এমপ্লয়ি কোথাও থাকা সত্ত্বেও আপনি তৃণমূলের কথায় পার্মানেন্ট এমপ্লয়িকে করেননি, 1.2 তে চলে গেছেন, একটা আন্ডারটেকিং দিয়েছেন। এই বিডিওরা, এসডিওরা, ডিএমডিসিরা এরা ভাবছেন যে আগের মতো হবে, আজ জাপ্তাব আছে, আগের মতো হবে, সব ধামাচাপা পড়ে যাবে। ধামাচাপা পড়বে না। আপনাদের প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টার কার্যপদ্ধতি কমপ্লিটলি নজরদারি শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন। আমরা যে কথাটা বারবার বলছি যে এই যে রোহিঙ্গা বাংলাদেশি যে অনুপ্রবেশকারী মুসলমান যাদের নাম ভোটার লিস্টে রয়েছে, এদের নাম যাতে বাদ দিতে না পারে তার জন্যই মমতা ব্যানার্জি গোলানোর চেষ্টা করছে। বাঙালি বাঙালি বলে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এই বাঙালি বলে এই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদেরকে রক্ষা করা হবে। শুভেন্দু অধিকারী এক্ষেত্রে বলেছেন কোনো রোহিঙ্গা, কোনো বাংলাদেশির নাম এই ভোটার তালিকায় রাখা যাবে না। সোমবার দিন যখন মমতা ব্যানার্জি বলছে যে এই ভোটার তালিকা থেকে একটাও নাম বাদ দেওয়া যাবে না, মঙ্গলবার দিন তখন শুভেন্দু অধিকারী সকালে প্রেস মিট করে বলছে একটাও নাম থাকবে না রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের। আর মমতা ব্যানার্জি গোলানোর জন্য যখন বাঙালিদের নাম বাদ দেবে বলছিল, আসলে এই বাঙালি মানে অনুপ্রবেশকারী আর শরণার্থী, এই দুই দলকে গুলিয়ে দিতে চায় মমতা ব্যানার্জি। অনুপ্রবেশকারীকে শরণার্থী বলে চালিয়ে দিতে চায়। শুভেন্দু অধিকারী বলেছে অনুপ্রবেশকারী আর শরণার্থী দুটো এক বিষয় নয়। যারা বাংলাদেশ থেকে উৎপীড়নের, ধর্মীয় উৎপীড়নের কারণে এই ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছেন, হিন্দু, বৌদ্ধ, জৈন, এই সমস্ত সম্প্রদায়ের মানুষজন, শিখ, তাদের কাউকেই এসআইআর এ তাদের কারুর নাম বাদ যাবে না। তারা তো নাগরিকত্ব পাবে সিএ অনুযায়ী, তারা নাগরিকত্বের অ্যাপ্লাই করতে পারবে, শরণার্থী হিসেবে তারা থাকবে, তাদের নাম ভোটার লিস্টে থাকবে। কিন্তু বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, তাদের এখানে কোনো স্থান নেই, তাদের জন্য ভারতবর্ষে কোনো জায়গা নেই। এবং এই প্রশ্নে কিছু সংবাদ মাধ্যম, আমরা বারবার বলেছি, প্রিন্ট মিডিয়া, মেইন স্ট্রিম ইলেকট্রনিক্স মিডিয়ার একটা অংশ, যারা এই শিয়ালের হুক্কা হুয়াতে একসঙ্গে হুক্কা হুয়া করছে। আপনারা দেখতে পাবেন সেই সমস্ত সংবাদ মাধ্যমগুলো কিভাবে মিথ্যাচার করছে। বাঙালিরা আক্রান্ত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বলে মিথ্যে প্রচার করছে। এর সঙ্গে বামেরা যুক্ত আছে, এর সঙ্গে বাম নকশালরা যুক্ত আছে। তারা সকলে মিলে এই একটা মিথ্যে প্রচার একযোগে চালাচ্ছে। সবাই একসঙ্গে মিথ্যে কথা বললে সে কথাটা সত্যি হয়। একজন মিথ্যে কথা বললে যতটা না সত্যি বলে মনে হয়, 100 জন যদি ওই মিথ্যে কথাটা বারবার ধরে বলতে থাকে তাহলে সেটা সত্যি বলে মনে হবে। এই কৌশলে এখন চলছে। সবকটা এই বিজেপি বিরোধী সবকটা রাজনৈতিক দল একযোগে বাঙালি বলছে। আসলে বাঙালি মানে কে? আসলে বাঙালি মানে অনুপ্রবেশকারীরা বাঙালি নয়, অনুপ্রবেশকারীরা বাংলাদেশি মুসলমানরা বাঙালি নয়, রোহিঙ্গারা বাঙালি নয়। তাদেরকে বাঁচানোর জন্য এই বাঙালির গল্পটা ফেদেছে। এই গল্প ফেদে যাতে গোটা রাজ্যে একটা প্রাদেশিকতার আবেগ তোলা যায়, বাঙালি আবেগ তোলা যায়। বাঙালি আবেগ তুলে যেই ভোটার লিস্টের সংশোধনের কাজ শুরু করতে যাবে সঙ্গে সঙ্গে গোলমাল পাকিয়ে দেবে। কি বাঙালিদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, তুমি বাইরে থেকে এসে বাঙালিদের নাম বাদ দেবে, এই হচ্ছে নাটক। এবং এই নাটক কিন্তু হবেই, এত সহজে কেউ ভাববেন না এটা ছেড়ে দেবে। যখনই নাম বাদ চলবে প্রথম দিকটা কিছু বলবে না, যখন দেবো সংখ্যাটা বাড়বে তখন খোদ মমতা ব্যানার্জি ময়দানে নেমে যাবে। আপনি এটা দেখতে থাকবেন। এবং এই যে তাৎপর্যপূর্ণ, আজকে শুভেন্দু অধিকারী যখন সিএ, শরণার্থী, অনুপ্রবেশকারী এই গোটা বিষয়টা নিয়ে বলছেন, তখন নির্বাচন কমিশন একটা অসম্ভব
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিল, যেটাকে আমরা ধরে নিতে পারি এসআইআর চালু হয়ে গেছে। কি সেটা আমরা সেটা আলোচনা আসবো। তার আগে শুভেন্দু অধিকারী আজকে অনুপ্রবেশ আর সিএ শরণার্থী নিয়ে তিনি কি বললেন, আর সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে তিনি সমালোচনা কি করলেন, আসুন আমরা একটু শুনে নিই। দু একটা প্রিন্ট মিডিয়া আর আমি সোশ্যাল ইউটিউবারদের একটা অংশকে ছেড়েই দিলাম, তাদের তৈরি করা হয়েছে এইসব করার জন্য, এবং তাদের ভিউয়ার্স যাই হোক না কেন তারা রাজ্য সরকারের উচ্ছিষ্ট খান, উচ্ছিষ্ট পান, তা আমি সেটা ছেড়েই দিলাম। তারাও দেখাচ্ছেন, আপনাদের আমি প্রথমত ক্লিয়ার করে দিই, আমি চ্যানেলের নাম বলতে চাই না, আপনারা পশ্চিমবাংলার জনগণকে বিভ্রান্ত করছেন অনুপ্রবেশকারী কারা, শরণার্থী কারা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এতটুকু যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উত্পীড়নের কারণে শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নন নন নন। কোন চ্যানেলের বা কোন টকশোর বা কোন বিশ্লেষক বা কোন রাজনৈতিক নেতা নেত্রী চক্করে দয়া করে পড়বেন না। আপনাদের সকলের নাম হচ্ছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট। সিএ আইনে বলা হয়েছে, যার রুল 2024-এর 6 মার্চ চালু হয়ে গেছে, এবং বিটান অধিকারী পাহেলগামে যিনি হিন্দু বলে খুন হয়েছেন তার স্ত্রীকেও আমরা সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পার্মানেন্ট সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়েছেন। অতএব আপনারা কেউ অনুপ্রবেশকারী নন। অনুপ্রবেশকারী কারা? যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন, পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে, আজকে যে এক্স তখন টুইট ছিল নাম, তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি। তিনি ইনভাইট করেছেন, গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন। আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান, তাদের জন্য সিএএতে কোনো প্রভিশন নেই। সিএএতে প্রভিশন আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি। ন্যাচারালি আমি ক্লিয়ার করলাম শরণার্থী এবং অনুপ্রবেশকারী। গত কয়েকদিন ধরে শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আজকে তিনি প্রেস মিট করে এই কথাটা বলে দিলেন। সংবাদ মাধ্যমের ভূমিকা, কিছু তৃণমূল কংগ্রেস পরিচালিত সাংবাদিক তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, প্রশ্ন তুলেছেন। স্বভাবত আমরা দেখছি তারা মিথ্যে প্রচার করছেন এবং কন্টিনিউয়াসলি এই প্রচারটা চলছে। এর দ্বারা কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছেনই। এর বিরুদ্ধে যদি পাল্টা প্রচার না করা যায়, বাঙালি মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান নয়। যাদেরকে ধরা হচ্ছে তারা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা, এই কথাটা বারে বারে বারবার করে বলতে হবে। তবেই বাংলার মানুষ বুঝতে পারবে যে আসলে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের সঙ্গে এ রাজ্যের বাঙালিদের গুলিয়ে দেওয়া হচ্ছে, চক্রান্ত চলছে। এই যে কারণে মমতা ব্যানার্জিকে ফেক ভিডিও দিতে হয়। আপনি ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী ফেক ভিডিও দিচ্ছে। আমি সেটা নিয়ে আজকে সকালে লাইভ অনুষ্ঠান করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে মমতা ব্যানার্জি ফেক ভিডিও দিচ্ছে। এবং ফেক ভিডিও দেওয়ার পর ভিডিওটা এখনো রয়েছে। আমি জানি না কেন দিল্লি পুলিশ এই ব্যাপারে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ কেন করছে না, আমি জানি না কেন করছে না। এই যে অনুব্রত মণ্ডল কালকে ওখানে দাঁড়িয়ে, বীরভূমে দাঁড়িয়ে তিনি একদম গোটা মিথ্যে কথা বলেছে, গোটা মিথ্যে কথা বলেছে। অনুব্রত মণ্ডলের পদোন্নতি হলো, ভাষা দিবস তৃণমূল কংগ্রেস করছে। আর কোন ভাষা দিবস? যে ভাষা দিবসে কেষ্টর পদোন্নতি হয়, কেষ্টমণ্ডল, সেই কেষ্টমণ্ডল যে পুলিশের আইসিকে তার স্ত্রীকে আর তার মাকে ধর্ষণ করবে কতবার বলেছে, সেটা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন।
তারা বলছে ভাষা, আমাদের বাংলা ভাষার উপর আক্রমণ করছে। আমি তো আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় একজন মুসলমান, সে রবীন্দ্রনাথের ছবি নিয়ে বলছে আমাদের ভাষা, রবীন্দ্রনাথের ওখানে মূর্তি ভাঙছে বাংলাদেশে। এরাই এদেরই লোকজন বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছে, আর এ দেশে এসে সে রবীন্দ্রনাথের ছবি নিয়ে বলছে আমাদের বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে। ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর পরিস্থিতি এই রাজ্যে তৈরি হয়ে গেছে। ফলে এই রাজ্যে মমতা ব্যানার্জির এই যে খেলা, এই খেলাটাও আমরা দেখতে পাচ্ছি, এবং সেই খেলাটার কথা আমরা গতকালও 1 ঘন্টা হইচই অনুষ্ঠানে আলোচনা করেছি। আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আলোচনায় যাব, যে এটা যখন মমতা ব্যানার্জি থ্রেট দিচ্ছে, তখন এসআইআর করার প্রথম পদক্ষেপ কেন্দ্রীয় নির্বাচন কমিশন করে ফেলেছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই পদক্ষেপ করার আগেই মমতা ব্যানার্জি গোটা রাজ্য জুড়ে ফেক ভিডিও ছড়িয়ে একটা যেমন করে এনআরসির নাম করে করেছিল, এবারেও এইটাকে, এই যে এসআইআরটাকে এনআরসি বলে একটা গোলমাল তৈরি করার প্ল্যান আছে। এবারে কিছু লোককে দিয়ে গোলমাল করানোর পরিকল্পনা করা হচ্ছে, যে এসআইআর হলে এসআইআর মানে এনআরসি, এটা ঘুরপথে এনআরসি। কিছু সাংবাদিককে দিয়ে এই প্রচারটা চালাচ্ছে। এরপরে এই ফেক ভিডিও ছেড়ে উত্তেজিত করার চেষ্টা করছে। মালদাতে ধরা পড়েছে যে মহিলা তার সন্তানদের উপর আক্রমণ করেছে বলে ভিডিও দিয়ে ছবি দিয়েছিল, সে ছবি আজকে সোশ্যাল মিডিয়াতে। সব থেকে বড় অপরাধ, একটা বাচ্চার ছবি ভিডিও দিয়েছেন, এটা দেওয়া যায়? এরপরেও নিশ্চুপ। আমরা চাই যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক। তিনি এটা অন্যায় কাজ করেছেন। প্রথমত বাচ্চা ছেলের নাম করে যে ছবি দিয়েছেন, সেটা অতীব অন্যায় কাজ করেছেন। 1, 2 ফেক ভিডিও দিয়েছেন। সেই পরিবার বলেছে, তার মামা বলেছে এরকম একটা ভিডিও বানিয়ে আমাকে পাঠা, আমরা সেটা নিয়ে ভাইরাল করে দিচ্ছি। একজন সাংবাদিক তাকে বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধিতে এই কাজটা করা হয়েছে। আপনি ভাবুন কোন লেভেলের ষড়যন্ত্র চলছে। এই মুসলিমদেরকে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে। আমি বলবো মুসলিম সমাজকে আর বলার কিছু নেই, কারণ আমি এদেরকে এর আগে বহুবার বলেছি, এরা সবসময় এই নিজেরা ব্যবহৃত হতে চায়। সুতরাং এদেরকে আর আলাদা করে সতর্ক করিয়ে লাভ নেই। নিজেরা যদি নিজেদের সতর্ক না হয়, কেউ জেগে ঘুমালে তাকে আর জাগানো যায় না। তাই এরা জেগে ঘুমিয়ে আছে, এদেরকে জাগানো কঠিন। এদেরকে ব্যবহার করা হচ্ছে, এদেরই ভবিষ্যৎ খারাপ হবে। এরা মনে করছে বোধহয় এটাই পথ। এটা যে পথ নয়। ভারতবর্ষে তারাই থাকবে, সেই মুসলমানরাই ভারতবর্ষে থাকবে যারা ভারতবর্ষের নাগরিক। এ দেশে যারা জন্মেছে, যাদের 14 পুরুষ এদেশে আছে, তারাই এদেশে থাকবে। যারা বাংলাদেশ থেকে এদেশে এসছে, যারা রোহিঙ্গা, তারা এদেশে থাকতে পারবে না। এদেশের ভোটার লিস্টে তাদের নাম থাকবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছে। মমতা ব্যানার্জি সেটা বুঝেছে। পরিকল্পনা তার অনেক রকম পরিকল্পনা তার আছে। এসআইআর কে যাতে করতে না পারে, গতকাল নির্বাচন কমিশনের বিরাট বিজ্ঞপ্তি। মমতা ব্যানার্জি এখন আতঙ্কিত। আমি সেই বিজ্ঞপ্তি নিয়ে আসবো, বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, এবং সেই বিজ্ঞপ্তির পর এখন কালীঘাটে সান্নাটা, গোটা কালীঘাট এখন চুপচাপ হয়ে আছে। প্ল্যান করছে কি করব, কি করা যায়। এত এসআইআর হবে মানে তো প্রচুর ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। আর একটা অংশের মানুষ ধীরে ধীরে উপলব্ধি করতে পারছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, আর একটা অংশের মানুষ বুঝতে পারছে যে আসলে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এই যে ভাষা আন্দোলন, অনুব্রতকে প্রমোশন দেওয়া হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চমৎকার কথা বলেছেন, অনুব্রতকে প্রমোশন দিচ্ছে। কোন অনুব্রত? যার মুখের ভাষা গোটা পশ্চিমবাংলার মানুষ কিছুদিন আগে শুনেছে, তারাই বাংলা ভাষা নিয়ে পশ্চিমবাংলার মানুষকে বলছে। আচ্ছা, আগে শুনে নেই শুভেন্দু অধিকারী আজকে প্রেস মিট করে কেষ্টর পদোন্নতি আর মমতা ব্যানার্জির ফেক ভিডিও নিয়ে কি বললেন, শুনুন। এবং করছেন আর তুলছেন। প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায়ের পোস্ট করার ক্ষমা চেয়ে তোলা। একইভাবে গতকাল সকালবেলা উনি কেষ্টমণ্ডলের সঙ্গে ওখানে ধর্ষককে প্রোটেকশন দিতে গেছেন, তার পদোন্নতি ঘটেছে। যেভাবে পানিহাটিতে তাড়াহুড়া করে অভয়াকে পুড়িয়ে দেওয়ার জন্য সোমনাথকে চেয়ারম্যানের পোস্ট দেওয়া হয়েছে, ঠিক একইভাবে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর আইসি বোলপুর, তাকে, তার স্ত্রী এবং তার মাকে ধর্ষণ করব বলে মদ্যপ অবস্থায় একবার নয় বারে বারে বলার পরেও গত পরশুদিন উনার মুড়ি আর চপ খেয়ে
বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লিজ টুইটটা দেখান, আপনারা এই আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাও লক্ষ্য রাখেন। 27 জুলাই 2025 মমতা ব্যানার্জি পোস্ট করেছিলেন, পোস্ট এখনো ডিলিট হয়নি। অম্বিকেশ মহাপাত্র কার্টুন করলে জেলে যায়, শিলাদিত্য সারের দাম বেশি কেন বললে জেলে যায়, যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেন তাদের বিরুদ্ধে কেস হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গুজবের পরে প্রমাণিত, দিল্লি পুলিশের ডিসি তিনি বলেছেন, প্রথম দেখান ওনার টুইট, এটাতে কি দাবি করেছিলেন? উনি দাবি করেছিলেন একজন বাংলাভাষী মহিলা তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে। মহিলার নাম সাজনুর পারভিন। তিনি অভিযোগ করেছিলেন তার 2 সন্তানকে জোর করে মঙ্গলম হাসপাতালের কাছে। শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি কেষ্টর পদোন্নতি নিয়ে কি বলেন? মমতা ব্যানার্জি আসলে চিন্তাতে আছেন। বীরভূমে কেষ্টমণ্ডলকে তিনি ছেটে দিয়েছিলেন, তিনি কোর কমিটি গঠন করেছিলেন। তারপরে বীরভূমের তিনি খানিকটা কাজল শেখকে নিয়ে খেলার চেষ্টা করলেন, দেখলেন কাজল শেখকে নিয়ে খেলতে গেলে আবার অনুব্রত মণ্ডল ঘেটে যাচ্ছে। গোটা বীরভূমে কাজল অনুব্রত করতে করতে তিনি মনে করলেন যে অনুব্রততেই ভরসা রাখা ভালো। তিনি অনুব্রত মণ্ডলকেই দায়িত্ব দিয়ে দিলেন এবং অনুব্রত মণ্ডল এবার কনভেনার, মানে ধরেই নিতে হবে ওই জেলার সভাপতি, অর্থাৎ কেষ্টমণ্ডল আবার গোটা জেলার তিনি দায়িত্ব পেয়ে গেলেন এবং কেষ্টমণ্ডলকে দিয়ে এই রাজ্যে জেলায় কাজ হবে, এটা একটা পরিকল্পনা রয়েছে। এখন যেটা মূল কাজ, মূল যে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা, কেষ্টমণ্ডলকে দায়িত্ব দিক আর যে মণ্ডলকেই দায়িত্ব দিক। এবারে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি 2026 নির্বাচনে মমতা ব্যানার্জিকে পরাজিত করতে গেলে অনেকগুলো কাজ। প্রথম যে কাজটা, সে কাজটা হচ্ছে ময়দানে পড়ে থাকতে হবে। শুভেন্দু অধিকারীকে দেখে শেখা উচিত। যারা সমালোচনা করেন, কোনো ব্যক্তি সমালোচনার ঊর্ধ্বে নয়, শুভেন্দু অধিকারীও নিশ্চয়ই সমালোচনার ঊর্ধ্বে নয়। তারও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ না করে ঘরে বসে থাকে তার কোনো ভুলই হয় না। শুভেন্দু অধিকারী কাজ করছেন, তাই তার কিছু যদি ভুল ত্রুটি থাকেও সেই ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা দরকার। কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে লড়াইটা লড়ছেন, গোটা রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রত্যেকটা বিজেপি কর্মী নেতৃত্ব তাদের সঙ্গে মেলবন্ধন করার জন্য, এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার যে লড়াই, সেই লড়াইটাকে তিনি দিয়ে যাচ্ছেন কন্টিনিউয়াসলি। প্রত্যেকটা ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করছেন। এই যে লড়াইটা তিনি লড়ছেন, এই লড়াইটা কি কেউ লড়ছে? এই লড়াইটা কেউ লড়ছে? মমতা ব্যানার্জির সরকার আজকে যে বিএলও নিয়ে এই যে ভয়ঙ্কর খেলাটা খেলছে, এটা আমি শুভেন্দু অধিকারী সহ আর কিছু নেতাই গোটা বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল থাকলেও বহু নেতাকে আমি দেখেছি এর কোনো হেলদোল নেই, এই সম্পর্কে তাদের কোনো বোধই নেই। তারা মনে করছে যা করে করুক, ভোট আসবে, জিতলে জিতবো, এমনিতে ফাঁকায় যদি হাওয়ায় জিতে গেলাম, হেরে গেলে কি আছে, তৃণমূলের কাছ থেকে কিছু পয়সা নিয়ে নেবো আর পার্টি টাকা দেবে, সেই টাকা নিয়ে আমি গাড়ি বাড়ি করে পালিয়ে যাব। এই হচ্ছে কিছু অংশের লিডারশিপের মানসিকতা। এটারও পরিবর্তন দরকার, এটার বিরুদ্ধে লড়তে হবে বিজেপিকে। এবারে বিজেপিকে এই শক্তি, যেটা বিজেপির মধ্যে এই যে শক্তিটা ঢুকে বসে আছে, বিজেপির নেতার কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় ফান্ড আসবে আর সেই ফান্ড আমি ঝাড়বো পার্টিতে বসে, এর বিরুদ্ধেও বিজেপিকে এবার লড়াই করতে হবে বিজেপির অভ্যন্তরে। 1, 2, বিজেপিকে লড়তে হবে ময়দানে, প্রত্যেকটা ইঞ্চিতে তৃণমূলকে এবার চ্যালেঞ্জ ছুটতে হবে, বুথে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুটতে হবে। তৃণমূল কংগ্রেস এই যে বিএলওদের নাম প্রকাশ করা শুভেন্দু অধিকারী দাবি জানিয়েছেন, ইতিমধ্যে লিস্ট এসে গেছে, বহু জায়গায় এসছে, সেটা বেসরকারিভাবে এসছে। নির্বাচন কমিশন এই নাম প্রকাশ করুক, সঠিক আওয়াজ তুলেছেন। দেখেনি কারা বিএলও আছে, কোন বুথে কে বিএলও হিসেবে কাজ করছে, সেটা সকলের নজরে থাকুক। শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন কড়া নজরে থাকবে সবকিছু। আজকে তিনি প্রেস মিটেও এই কথা বলে দিয়েছেন, সবাইকে কড়া নজরে থাকবে, যারা একটু এদিক ওদিক করবে ওই বিহারের মতো জেলে গিয়ে বসে থাকতে হবে। এই যে প্রত্যেকে কড়া নজরে থাকা,
এইটা তালিকা বের করার পর প্রত্যেকে দেখে নেবে তার অঞ্চলে বিএলও কে কাজ করছে, সেই বিএলওর ভূমিকা কি, এটাকেও কড়া নজর রাখা, প্রত্যেকের কড়া নজর রাখা। এই কাজটা সুচারুভাবে প্রত্যেকটা বুথে বুথে ৯৯,০০০ বুথ হয়েছে, এবার কম নয়। বামফ্রন্ট যখন সরকার থেকে যায় তখন ৭০-৭২ বুথ ছিল, বুথটা বেড়ে এবার ৯৯,০০০ হয়েছে। ৯৯,০০০ বুথ মানে ৯৯,০০০ বুথ ইনচার্জ, ৯৯,০০০ বুথ ইনচার্জ মানে তার সঙ্গে ৯৯,০০০ বুথে বসার লোক। এত সহজ? যারা বিজেপির সংগঠনটা পরিচালনা করছেন তারা কি এটা ভাবছেন ৯৯,০০০ বুথে বিজেপি বুথে লোক বসাতে পারবে? এই কাজটা তো আপনাকে করতে হবে। এই কাজটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনার বুথে যদি ভোট লুট হয়ে যায় ঠেকাবে কে? ফলস ভোট পড়ছে, ভোটার ভোট দিতে ঢুকছে, বুথে গিয়ে সে ভোট দিতে পারছে না, তার ভোটটা তৃণমূলের লোক দিয়ে দিচ্ছে। কে ঠেকাবে, কে আটকাবে সেটা? বুথে যদি পোলিং এজেন্ট না থাকে, বুথে বুথে পোলিং এজেন্ট বসলো, সে তৃণমূলের কাছ থেকে পয়সা খেয়ে নিল, কি হবে তাতে? সে তৃণমূল তার বাড়িতে গিয়ে চমকে দিল, কিছু পয়সা দিয়ে দিল, চেপে গেল, ভোট হচ্ছে, লুট করছে, সে চুপচাপ বসে দেখছে, কি হবে? তাহলে গোটা বিষয়টাকে নজরদারি করার জন্য বিজেপিকে বুথে সংগঠন শক্তিশালী করা, ৯৯,০০০ বুথ, এই কাজটা বিজেপিকে করতে হবে। এই কাজটা করার আগে এসআইআর যে শুরু হয়ে গেল, যেটা নিয়ে আগে বলেছি, সব থেকে বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে এই আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি, সিইও নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক, ডিইও হবে, জেলা শাসক হবে ডিইও, অতিরিক্ত জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অতিরিক্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসার বিএলও একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়ির সমীক্ষার কাজ করবেন। অলরেডি বলে দিয়েছে কে কে করবে, ভালো করে জেনে নিন। সিইওর নেতৃত্বে নির্বাচন আধিকারিক বা জেলা শাসক, যিনি ডিইও হিসেবে কাজ করবেন, তার সঙ্গে অতিরিক্ত জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অতিরিক্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসার বিএলও একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে গিয়ে সমীক্ষার কাজ করবেন। তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে এক একজনকে, তার যাচাই করতে হবে, সেগুলো যাচাই হবে। ২০০২ সালের ১ জানুয়ারি প্রকাশিত এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না। ২০০২ সালের ১ জানুয়ারি হচ্ছে ওইটাই আপনার ক্ষেত্রে একটা মানে আপনার এটা বলতে পারেন যে ২০০২ সালের ১ জানুয়ারি যাদের ভোটার লিস্টে নাম থাকছে, যাদের তার পরে জন্ম হয়েছে বা তার পরে ভোটার লিস্টে নাম উঠেছে, বয়স ২০০২ এর পরে ১৮ হয়েছে, তাদের ক্ষেত্রে আলাদা। ২০০২ এর আগেই যাদের ভোটার লিস্টে নাম উঠে গেছে তাদের এই ২০০২ এর ১ জানুয়ারি যে এসআইআর হয়েছিল, তারপরে তার এসআইআর হয়নি পশ্চিমবাংলায়, এই প্রায় ২ দশক পরে এসআইআর হচ্ছে। আবার কবে ২০০২, আবার এবার ২০২৫, ২৩ বছর পরে এসআইআর হচ্ছে। এই এসআইআর এ যাদের নাম আছে তাদের আর নথি দিতে হবে না। যাদের এই অভিভাবকদের নাম সেই তালিকায় আছে তাদের কোনো সমস্যা নেই, তবে সেই তালিকায় যাদের নাম নেই, নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম বা নথি দাখিল করতে হবে। এগুলো তো আমরা সব জানি। তাহলে নির্বাচন কমিশন এমন কি করেছে যাতে আজকে গোটা কালীঘাটের সান্নাটা? নির্বাচন কমিশন আজকে গতকাল একটা নির্দেশিকা জারি করে দিয়েছে। তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশন যেটা করে দিয়েছে, যে নির্বাচন কমিশন তারা ২০০২ এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা যেটা শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সাল থেকে ২০০৪ সালের মধ্যে, সেই এসআর তালিকা তারা প্রকাশ করার কাজ শুরু করে দিল। এই এসআইআর এর কাজ তারা শুরু করে দিল। সোমবার দিন
2002 সালের ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। এটাতেই মমতা ব্যানার্জির মাথায় হাত। মমতা ব্যানার্জি ভেবেছিল আরো কিছুদিন সময় নেবে, একটু দেখবে, তার হুমকিতে কাজ হবে, বিএলওরা কাজ করবে না, ইত্যাদি ইত্যাদি ভেবেছেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশনও সতর্কে আছে, সতর্কে থাকা দরকার। আমরা গতকাল বলেছি মমতা ব্যানার্জি শুধু বিএলওদের হুমকি দিল, তার উপর থেমে থাকবে না। এরপরে গোটা এই এসআইআর প্রক্রিয়াটাকে ভণ্ডুল করার জন্য তিনি নানান রকমের কৌশল চালাবেন, নানান জায়গায় গোলমাল তৈরি করার চেষ্টা করবেন। আমার কারুর নাম যখন বাদ যাবে সেই লোকদেরকে একজোট করে গোলমাল পাকিয়ে দেবে, নির্বাচনী আধিকারিকদের উপর আক্রমণ করিয়ে দেবে। আপনাদের মনে নেই ইডি এর উপর কিভাবে আক্রমণ করেছিল শেখ শাহজাহান, কিভাবে পরিকল্পনা মাফিক ইডির উপর আক্রমণ করেছে এবং সেখানে পুলিশ পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হয়েছিল। ইডিকে যখন অ্যাটাক করে কিভাবে গ্রামবাসীও এখানে রোহিঙ্গাদেরকে দিয়ে অ্যাটাক করিয়ে দিয়েছিল, ঠিক একই কাজ করবে, একই কাজ করার পরিকল্পনা আছে। এই যে ওই আইপ্যাক এই কাজটা গোটা রাজ্য জুড়ে করেছে এবং আপনারা অবাক হয়ে যাবেন যে 8টা জেলাতে 70,000 নাম লাস্ট কয়েকদিনে তুলেছে। ডোমিসাইল সার্টিফিকেট গড়পড়তায় দিচ্ছে, যে যাচ্ছে তাকে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। নাম তুলে নে, সব নাম তুল, কত নাম বাদ দেবে ওরা, এইটা হচ্ছে পরিকল্পনা। সুতরাং মমতা ব্যানার্জি কিন্তু এত সহজে এই গোটা ব্যাপারটা ছাড়বে না। এই যে নিশ্চুপ সান্নাটা মানে পরিকল্পনা চলছে, মানে কালীঘাটে একটা কোথাও পরিকল্পনা হচ্ছে যে এই যে 2 সালের ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে, এটা দিয়ে কেন ভয় পেয়ে গেছে? কারণ বিহারেও একই কাজ করেছিল নির্বাচন কমিশন। 2003 সালের ওদের এসআইআর 2003-এ হয়েছিল, 2003-এর ভোটার লিস্ট প্রকাশ করলো, করার পরে এসআইআর করেছে। ওখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে গিয়ে কোনো বাধার মুখে পড়তে হয়নি, কারণ সেই সরকার নীতিশ কুমারের সরকার, বিজেপি রয়েছে, বিজেপির উপর নির্ভরশীল সরকার। এবং সেই সরকারকে আমি এটা বলবো না যে নীতিশ কুমার এটা খুব তিনি তোষণবাদী রাজনীতির পক্ষে নন, এমনটা নন, কিন্তু আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে তাকে এই তোষণবাদী রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতে হয়েছে। এই তোষণবাদী রাজনীতির মধ্যে যদি তিনি তার দলকে নিয়ে যান তাহলে দল তার ভাঙবে, তার ক্ষমতাও খর্ব হবে। সামনে বিহারের বিধানসভা নির্বাচনে তার ভরাডুবি হবে, এটা তিনি উপলব্ধি করতে পেরেছেন। তাই তিনি নিজেকে আলাদা করে নিয়েছেন এবং সহযোগিতা করেছেন নির্বাচন কমিশনকে। আর তার রেজাল্ট আমরা হাতে নাতে দেখতে পেলাম। 73 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ চলে গেল। 73 লাখ। এরাই তো আরজেডিকে ভোট দেয়, এগুলোই তো ইন্ডি গঠবন্ধন কংগ্রেসের ভোটার, এগুলোই তো বাম নকশাল তাদেরকে ভোট দেয়। এই শক্তিটাই 73 লক্ষ যে ভুয়ো ভোটার বাদ গেল, এইটাই মমতা ব্যানার্জিকে আতঙ্কিত করেছে। এই ঠিক বিহারে 2003-এর নির্বাচন কমিশন ভোটার লিস্ট বের করার পরেই এসআইআর শুরু হয়েছে। আর গতকাল যখন 2002 সালের ভোটার লিস্ট 11টা জেলায় 117টা বিধানসভার এখনো পর্যন্ত এই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে তালিকা বেরিয়ে গেছে। যারা দেখতে চান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক যেটাকে প্রথমে যে কাজটা প্রথম করেছে, এবারে আমি বলবো আরিজ আফতাব নেই, তো আরিজ আফতাব থাকলে এই কাজটা হতো না। এই আরিজ আফতাব এই সমস্ত গত বিধান লোকসভা নির্বাচন এখানে সর্বনাশ করে দিয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রথম নির্বাচন কমিশন যেটা দুর্দান্ত অ্যাকশন নিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে আগে ওদের থেকে বের করেছে, ওদের খপ্পর থেকে বের করেছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কার খপ্পরে থাকতো? স্বরাষ্ট্র দপ্তর। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কে? মন্ত্রীকে, মমতা ব্যানার্জি। তাহলে ওর দপ্তরে বসে থাকবে একজন লোক, তার নিয়ন্ত্রণে থাকবে, আর সে সঠিক কাজ করতে পারবে, এটা কখনোই সম্ভব না। তাই আগে নির্বাচন কমিশন ওর খপ্পর থেকে বের করেছে, বলেছে এটা স্বাধীন সংস্থা, ওনার স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকবে না, অফিস থেকে বের করে নিয়ে এসছে, অফিসও আর ওখানে থাকবে না, আলাদা জায়গায় অফিস তারা দেখছে, সম্ভবত পার্ক স্ট্রিটের আশেপাশে কোথাও একটা অফিস দেখছে। এইটা করার পর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে তৃণমূল কংগ্রেসের সরকারের হাত থেকে মুক্ত করার পর দেখবেন কাজটা করা অনেক বেশি স্মুথ হবে, সহজ হবে, ওর উপর চাপ তৈরি করতে পারবে না। এই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের ওয়েবসাইটে গতকাল তালিকা প্রকাশ হয়ে গেছে 11টা জেলার 117টা বিধানসভার তাদের যে ভোটার লিস্ট 2002 সালের যে ভোটার লিস্ট সেটা প্রকাশ হয়ে গেছে। আর এই ভোটার লিস্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই মমতা ব্যানার্জি বুঝে গেছে যে আর এসআইআর আটকানোর কোনো পথ নেই, এই মুহূর্তে এসআইআর শুরু করে দেবে।
23 বছর পর আবার পশ্চিমবাংলাতে এসআইআর হবে। সুতরাং কালীঘাটে সান্নাটা কি করে এই এসআইআর কে ভণ্ডুল করা যায়, প্রাদেশিকতার ধুয়ো তোলা আছে, খুব বিপজ্জনক। আমরা বাঙালি বলে আওয়াজ তুলে দেখবেন এখানে আমরা বাঙালি মানে কে বাঙালি, আমরা বাঙালি মানে গোলমালটা কে পাকাবে? বাঙালি হিন্দু না, বাঙালি বাংলাদেশি মুসলমান, বাঙালি না বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা, এরা বাঙালি বাঙালি বলে চিৎকার করবে। দেখবেন এই বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা এরাই চিৎকার করছে, আমাদের মারছে, আমাদের ধরছে, আমাদের তাড়াচ্ছে, আমাদের এ করছে, আমাদের এ করছে। দেখবেন সব নামগুলো দেখলেই বুঝতে পারবেন এদেরকে দিয়েই এই গোটা বাঙালি বাঙালি হাওয়া তোলা হচ্ছে। সঙ্গে তৃণমূলের লোকজন তো আছে, তৃণমূলের এই যা আছে কল্যাণ থেকে শুরু করে যা আছে মহামৈত্র তত্ত্ব যা আছে তারা মিলে এই আওয়াজ তো করছে, তারা যা যা করার করবে। অর্থাৎ এই যে প্রাদেশিকতার আওয়াজ তুলে এসআইআর কে বন্ধ করার যে একটা চক্রান্ত করা হয়ে আছে, চক্রান্তটা তৈরি হয়ে আছে। এসআইআর এর প্রথম পদক্ষেপ পা রেখেছে নির্বাচন কমিশন। গতকাল মমতা ব্যানার্জি হুমকি দিয়েছে, এসআইআর এর কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিল তোমার হুমকিতে 1 ইঞ্চিও কেন্দ্রীয় নির্বাচন কমিশন সরবে না। নির্বাচন কমিশন পদক্ষেপ ফেলল, যেদিনই হুমকি দিয়েছে সেদিনই পদক্ষেপ করেছে যে এবার এসআইআর কাজ শুরু। এই যে কাজটা শুরু করলো, মমতা ব্যানার্জি ভয় দমকে গেল। মমতা ব্যানার্জি আসলে কি, মমতা ব্যানার্জিকে পাল্টা দিলে চাপ তৈরি করা যায়, ওনাকে যদি আপনি খুব গণতান্ত্রিকভাবে মোকাবিলা করতে চান জীবনেও পারবেন না। তো এবারে ফলে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে তার তার যে আইনি যে সংবিধান তাকে যে অধিকার দিয়েছে সেই সাংবিধানিক অধিকার বলে সেটা প্রয়োগ করে দিয়েছে। মমতা খানিকটা দমে গেছে, চুপ করে আছে। এবার প্ল্যান হচ্ছে এই এসআইআর নিয়ে শুরু করে যখনই এই নাম তালিকা থেকে বাদ যাবে, ভুয়ো ভোটারদের যখন ধরা হবে, রোহিঙ্গাদের তালিকা থেকে যখন নাম বাদ যাবে, বাংলাদেশি মুসলমানদের যখন নাম বাদ যাবে তালিকা থেকে চিহ্নিত করে করে, আপনি দেখবেন এরকম অসংখ্য অভিজ্ঞতা গোটা ভারতবর্ষে হয়েছে। আপনার বাড়ির ঠিকানা, আমি আজকেই একটা শুনছিলাম হাওড়াতে একটা ঘটনা, সেই বাড়িতে একজন মুসলিম সম্প্রদায়ের লোক, সে ওই হিন্দু বাড়িতে যেত, ভালো সম্পর্ক যেত, সে তাদের বাড়ির অ্যাড্রেসকে ব্যবহার করে ওই অ্যাড্রেসে রেশন কার্ড বা ভুয়ো রেশন কার্ড বানিয়ে নিয়েছে। আপনি জানবেন না আপনার বাড়ির ঠিকানায় দেখবেন 50টা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নাম তোলা হয়ে গেছে আপনার বাড়ির অ্যাড্রেসকে ব্যবহার করে। সমস্ত করা আছে, এই রাজ্যের ভোটার লিস্টের খুব বিস্তৃত প্রচুর করা আছে। এইগুলো যখন বাদ যাবে আসল খেলা তখন শুরু হবে। তখন মমতা ব্যানার্জি কি করবে? এটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন। এই নাম বাদ যখন শুরু হবে তখন মমতা ব্যানার্জি কি খেলা খেলবে? তখন মমতা ব্যানার্জি কিভাবে গোলমাল পাকাবে? নির্বাচন কমিশনকে কাজ যাতে করতে না পারে তার জন্য কি অরাজকতা তৈরি করবে, যেটা ওই এনআরসি নিয়ে তৈরি করেছিল পশ্চিমবাংলায়। ঠিক সেম এই এসআইআর নিয়ে ওই রকম ধাঁচের একটা গোলমাল তৈরি করার পরিকল্পনা কিন্তু আছে, যাতে নির্বাচন কমিশন গুটিয়ে যায়, তারা কাজ করতে না পারে, তারা ভয় পেয়ে যায়। এইটা করার পরিকল্পনা হবে। সেটাকে মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকার কি প্রস্তুত? যখনই এইটা করবে সঙ্গে সঙ্গে এই রাজ্যের পুলিশের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে। এই রাজ্যের পুলিশকে আর মমতা ব্যানার্জির হাতে রাখা যাবে না, কিংবা 356 জারি করতে হবে। যখনই এইটা করবে তখনই সবার আগে যেটা করতে হবে, এ রাজ্যের যতগুলো চোর ডাকাত আছে, যতগুলো বড় ডাকাতের যে বড় মাথা আছে তাকে টেনে ঘাড় ধরে টেনে নিয়ে গিয়ে তিহার জেলে ভরে দিতে হবে। দেখবেন সমস্ত এই বদমাইশি ঠান্ডা হয়ে যাবে। যা করবে তার পাল্টা না দিলে আপনি কিন্তু সামলাতে পারবেন না, তাহলে কিন্তু এই কাজটা হবে না, সাকসেসফুলি এই কাজটা করতে পারবেন না, কাজটা তার আগেই গুলিয়ে দেবে। সুতরাং আমরা আজকের এই যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে, এসআইআর এর প্রথম পদক্ষেপ, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা তাকে ওয়েলকাম করছি। এই কাজটা শুরু হচ্ছে, কিন্তু আসল কাজ হবে যখন এই নাম ভোটার তালিকা থেকে চিহ্নিত করে বাদ দেওয়া শুরু হবে, তখনই আসল গোলমালটা পাকানো হবে। তখন কেন্দ্রীয় সরকার
কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে কিনা আমি সেটা বলবো ভেবে দেখতে কেন্দ্রীয় সরকারকেও। কারণ এনআরসিতে যেমন করে গোটা রাজ্যে গোলমাল পাকানো হয়েছিল, উস্কে দেওয়া হয়েছিল, গোটা রাজ্যের ভয়ঙ্কর পরিস্থিতি, গাড়ি ফাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এই একই পরিস্থিতি তৈরি করা হবে বিশেষ সম্প্রদায়ের কিছু লোককে দিয়ে। সেটার জন্য, সেটাকে মোকাবিলা করার জন্য পথ বলে দিলাম, একটাই পথ, পুলিশের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে। পুলিশ মমতা ব্যানার্জির হাতে রাখা যাবে না। আর যদি 356 জারি করার দরকার হয় 356 করতে হবে। আর এই রাজ্যে চোরেদের সব থেকে বড় মাথা, তাকে নিয়ে গিয়ে জেলে ভরে দিতে হবে। তাহলে দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আপনি স্মুথলি এসআইআর করে বেরিয়ে চলে যেতে পারবেন। আপনি কিচ্ছু করতে পারবেন না, ও কিচ্ছু করতে পারবে না। আর যদি না করে আপনি গণতন্ত্রের ধ্বজা ধরে বসে থাকেন, ওই গণতন্ত্রের ধ্বজাকে ও দুর্বলতা মনে করবে। আপনার ওই দুর্বলতার সুযোগে আপনাকে আবার ঘরে ঢুকিয়ে দেবে, যা যা অন্যায় করা সেই অন্যায় কাজগুলো করে যাবে। আমাদের এদিকে নজর থাকবে এই সমস্ত বিষয়গুলোর উপর। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। তার আগে আমি যেটা আমাদের দর্শকদের বলবো, গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের ইভিএম নিউজের পক্ষ থেকে আমরা যেটা নিয়ে এসেছি, পিভিসি কার্ডের গীতা। আপনারা সকলে এই পিভিসি কার্ডের গীতাটি সংগ্রহ করুন। এটা সংগ্রহ করার জন্য আপনাকে 7044244525 হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার লিখে নিন, 7044244525। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনার নাম ঠিকানা দিয়ে। এর মূল্য 120 টাকা অফিস থেকে সংগ্রহ করলে। আর বাড়িতে বসে নিতে চাইলে 120 টাকার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে। যারা এটা সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের ইভিএম নিউজের এটা ক্ষুদ্র প্রয়াস। এখানে একটি স্ক্যানার আছে, আপনি স্ক্যান করে, দুদিকে দুটো স্ক্যানার আছে, আপনি স্ক্যান করে গীতা শুনতে পাবেন। প্রত্যেক রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে এই গীতা পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমরা চাই আপনারা এটা নিন, এটা নিয়ে বাসে, ট্রামে, যেখানে থাকবেন সেখানে এটা বাজিয়ে দিন। সকালে দিনে একবার করে গীতা শুনুন, অন্যদেরকেও শোনান। আপনারা এই গীতা উপহার দিন সকলকে। আর এই গীতাকে কেন্দ্র করে আমরা আগামী 31শে আগস্ট একটি সেমিনার করছি শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল হলে। যারা এই আলোচনা সভায় আসতে চান আমাদের কাছ থেকে এই কার্ডটা সংগ্রহ করে নিন। এই কার্ডের ভিত্তিতেই আপনি ঢুকতে পারবেন। এর জন্য কোনো প্রবেশ মূল্য নেই, এর কোনো প্রবেশ মূল্য নেই। এই কার্ডটা আপনারা সংগ্রহ করে নিন আমাদের অফিস থেকে, না হলে হোয়াটসঅ্যাপে আপনি বুকিং করুন। ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বার 7044244525, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কার্ড বুকিং করে রাখতে পারেন 31শে আগস্ট দুপুর 1টা থেকে 4টে। ভালো থাকবেন, সঙ্গে থাকুন ইভিএম নিউজের। ইভিএম নিউজ আপনার কথা বলে। আজকের 1 ঘন্টা হইচই আপাতত এখানেই শেষ হল। নমস্কার।